চ্যাপ্টার ১৫৫ আর্জেন্ট মিটিং। নিজেকে কিছুটা সামলে নিয়ে ক্লাইন মোরেত্তি বেসমেন্টের দিকে নেমে গেল এবং সোজা চ্যানিস গেটের দিকে হেঁটে গেল। সে গার্ড রুমের দরজায় টোকা দিল। ভেতরে রয়্যাল রিডিন আগেই তার নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়েছিল। নিজের শিফটের বদলি হিসেবে ক্লাইনকে আসতে দেখেই সে দ্রুত নিজের চুল ঠিক করে উঠে দাঁড়াল, একে অপরকে মাথা নেড়ে। অভিবাদন জানানোর পর ক্লাইন হঠাৎ করেই বলে উঠল, আমি আমার পোষণটা আয়ত্ত করার ব্যাপারে বেশ কিছুটা সফল হয়েছি, আর ফ্রাই ও বাকিদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। তুমি চাইলে ওদের কাছ থেকে সে ব্যাপারে শুনে নিতে পারো। রয়েল, যার চেহারায় সাধারণত খুব একটা ভাবাবেগ দেখা যায় না, সে একটু অবাক হয়েই ক্লাইনের দিকে তাকাল। তার ঠোঁট সামান্য কেঁপে উঠল। সে শুধু বলল, ঠিক আছে ম্যাডাম, আশা করি কিছুক্ষণ পরও তোমার এই শান্ত ভাবটা বজায় থাকবে। এই মুহূর্তে রিক্রিয়েশন রুমে বেশ কয়েকজন মানুষ বোকার মতো বসে আছে। ক্লাইন হাসল এবং টেবিলের পেছনে গিয়ে খুব দক্ষতার সাথে একটা টিনের কৌটো বের করল, যেখানে ডান স্মিথ তার ফার্মো কফি জমিয়ে রাখে। নিজের জন্য 1 কাপ সুগন্ধি কফি বানিয়ে ক্লাইন আরাম করে বসল। সে বাইরের ওই নির্জন হোলোভের দিকে তাকিয়ে নিজের চিন্তাভাবনাগুলোকে ডানা মেলতে দিল। আশা করি মিস্টার আজিগের মিশনটা সফল হবে, আর সে এমন কোনো সূত্র ফেলে আসবে না যাতে তাকে ধরা যায়। আর যদি কোনো সূত্র থেকেও থাকে, আমি না দেখার ভান করে থাকতে পারব। আমি ভাবছি চাইনিজ গেটের পেছনে মিউটেটেড সান সেক্রেড এমব্লেমটা ঠিক কোথায় সিল করে রাখা আছে। যেহেতু এটার ভেতরে কোনো প্রাণের অস্তিত্ব নেই, তাই এর জন্য খুব সামান্য জায়গায় যথেষ্ট। ভাবতে গেলে আমি তো কখনো চাইনিজ গেটের ভেতরে যাইনি। আমি জানিও না ভেতরটা দেখতে ঠিক কেমন। নানা আকারের অদ্ভুত সব সিল্ড আর্টিফ্যাক্টসগুলোকে নিরাপদে রাখা এবং সেগুলোর উপর নজরদারি করার জন্য জায়গাটা নিশ্চয়ই বেশ স্পেশাল হবে। যেমন ধরো সেন্ট সেলিনার ভস্ম। ক্লাইনের মাথায় এরকম আরও অনেক চিন্তাই ঘুরপাক খাচ্ছিল। ঠিক তখনই সে খুব দ্রুত পায়ে হেঁটে আসার শব্দ শুনতে পেল। সে মনোযোগ দিল এবং দরজার দিকে তাকাল। সে দেখতে পেল ওল্ড নীল তার সেই চিরপরিচিত কালো আলখাল্লা পরে করিডোরে এসে হাজির হয়েছে, তার হাতে একটা কালো রঙের কার্পেট। সে সোজা গার্ড রুমে ঢুকে পড়ল এবং কোনো কথা না বলে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে ক্লাইনকে পর্যবেক্ষণ করতে লাগল। মিস্টার নীল, কিছু কি হয়েছে? ক্লাইন একটু শুকনো হাসি হেসে তার সুগন্ধি কফিতে একটা চুমুক দিল। ওল্ড নীল তাকে আপাদমস্তক মেপে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। ভাবতেই অবাক লাগছে যে তুমি মিস্টারি প্রায়ার্সদের মূলমন্ত্র আর ডালিকে দেখে অনুপ্রেরণা পাবে। আমাকে অ্যাভারনাইট গডেসের প্রশংসা করতেই হবে। পাশাপাশি তোমার শিক্ষার জন্য তোমাকে ধন্যবাদ দিতে চাই। ক্লাইন খুব গম্ভীরভাবেই উত্তরটা দিল। ওল্ড নীল একটা চেয়ার টেনে নিয়ে বসল। সে একটু মন খারাপ করেই বলল, যদি আজ থেকে 20 বছর আগের কথা হতো তাহলে কতই না ভালো হতো। ক্লাইন চুপ করেই থাকল, কারণ সে জানত যে ওল্ড নীলের বয়স আর স্বাস্থ্যের কারণে তাকে আর কোনো পোষণ গ্রহণ করার অনুমতি দেওয়া হবে না, এমনকি সে যদি তার বর্তমান পোষণটা পুরোপুরি হজম করেও ফেলে তবুও না। এই পরিস্থিতিতে ক্লাইন যাই বলুক না কেন, সেটা তাকে আরও বেশি উত্তেজিত করে তুলবে। আমার প্রথম দিককার চিন্তা ছিল মিস্ট্রি প্রায়ারদের মূলমন্ত্র অনুসরণ করে খুব দ্রুত আমার পোষণের ওপর নিয়ন্ত্রণ নেওয়া, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল আমি সঠিক পথে এগোচ্ছিলাম না। ডালির সাফল্য আমাকে কিছুটা সূত্র দিয়েছিল ঠিকই, কিন্তু ততদিনে আমার বয়স 50 বছরেরও বেশি হয়ে গিয়েছিল, আর আমি আমার সব চেষ্টাও ছেড়ে দিয়েছিলাম। আমি নিজের অজান্তেই ভেবে নিয়েছিলাম যে তার ওই সাফল্য আসলে তার প্রতিভার ফসল, আর একজন সাধারণ মানুষের পক্ষে কখনোই তার মতো সাফল্য পাওয়া সম্ভব না। নিজের এই হতাশার কথা বলতে বলতে ওল্ড নীল 2 আঙুল দিয়ে নিজের কপাল ঘষতে লাগল। কয়েক মিনিট চুপচাপ থাকার পর সে মাথা তুলে তাকাল। সে ক্লাইনের দিকে তাকাল। এটা সত্যিই আক্ষেপের বিষয় যে এই বয়সে এসে আমি বুঝতে পারছি জীবনে আমি কি বড় একটা সুযোগ হাতছাড়া করেছি। ওল্ড নীলের নিশ্চয়ই অ্যাক্টিং মেথড সম্পর্কে কিছুটা হলেও ধারণা ছিল। আমার অভিজ্ঞতার কথা শোনার পর সে সাথে সাথেই বুঝতে পেরেছে আসলে কি ঘটেছিল। ক্লাইন তাকে সান্ত্বনা দিয়ে বলল, এতে খুব বেশি কিছু হয়তো পাল্টে যেত না। চার্চের কাছে মিস্টারি প্রায়ারের পরের ধাপের সিকোয়েন্স 8-এর কোনো তথ্য নেই। হতে পারে হোলি ক্যাথিড্রালের কাছে সেটা আছে। না, যদি তাদের কাছে থাকত তবে অন্তত তারা আমাদের নামটা তো বলত। এমনও হতে পারে যে আন্ডারগ্রাউন্ড মার্কেটে সেটা পাওয়া যেতে পারে। ওল্ড নীল বিড়বিড় করে বলল। সে মাথা নেড়ে উঠে দাঁড়াল। সে হেসে উঠে বলল, অন্তত আমি নিয়ন্ত্রণ হারাইনি, আর গত কয়েক দশক ধরে বেশ সুস্থভাবেই বেঁচে আছি। গডেসের প্রশংসা হোক। সে নিজের বুকের ওপর একটা লাল চাঁদের চিহ্ন আঁকল এবং কিছুটা মন খারাপ করেই গার্ডরুম থেকে বেরিয়ে গেল। তার সেই চিরচেনা চতুর দৃষ্টিটা যেন কোথায় হারিয়ে গিয়েছিল। ক্লাইন ওল্ড নীলের যাওয়ার পথের দিকে তাকিয়ে হঠাৎ করেই একটা দীর্ঘশ্বাস ফেলল। চার্চের উচ্চপদস্থ কর্মকর্তারা কেন এই অ্যাক্টিং মেথডটা সবার থেকে লুকিয়ে রেখেছে সেটা ভেবে সে আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর ক্লাইন নিজেকে সামলে নিল এবং তার সামনে থাকা নাইট হক্সদের গোপন তথ্যের দিকে মনোযোগ দিল। যেদিন থেকে সে সিটি অফ সিলভারের ওই তরুণকে ট্যাট ক্লাবে টেনে এনেছে এবং জানতে পেরেছে যে সিটি অফ সিলভারে
এখনও অনেক কিছুর জন্য প্রাচীন নাম ব্যবহার করা হয়। সেদিন থেকেই তার মনে হয়েছে এই বিষয়গুলোতে নিজের জ্ঞান বাড়ানোটা ভীষণ জরুরি। কিছুক্ষণ পর সে আরও একজোড়া পায়ের শব্দ শুনতে পেল। এই পায়ের শব্দগুলো ছিল বেশ ধীর আর স্থির। ঠিক সেই মুহূর্তেই কালো রঙের ট্রেঞ্চকোট পরা ডান স্মিথের একটা ছবি তার মনের পর্দায় ভেসে উঠল। সিয়ার পোষণটা পুরোপুরি হজম করার পর আমার স্পিরিচুয়াল সেন্স আগের চেয়ে অনেক বেড়ে গেছে। ক্লাইন ব্যাপারটা বুঝতে পেরে মাথা নাড়ল। কয়েক সেকেন্ড পরই সে ক্যাপ্টেনকে দেখতে পেল। তোমার জন্য একটা চিঠি এসেছে। ডান স্মিথ তার ডান হাতটা বাড়িয়ে কবজির একটা ঝটকায় চিঠিটা ক্লাইনের দিকে ছুড়ে দিল। ক্লাইন হাত বাড়িয়ে চিঠিটা ধরার চেষ্টা করল, কিন্তু তার অনুমান ভুল ছিল নাকি রিয়াকশন ধীর ছিল কে জানে, সে চিঠিটা ধরতে পারল না। ঠাস! চিঠিটা সোজা মেঝেতে পড়ে গেল, আর ক্লাইনের ডান হাতটা বাতাসে বেশ অদ্ভুতভাবে ঝুলে রইল। হঠাৎ করে তৈরি হওয়া ওই নীরব পরিবেশের মধ্যে তার ডান হাতটা প্রথমে একটু শক্ত হয়ে গেল। তারপর সে হাতটা মাথার দিকে টেনে নিয়ে এমন ভান করল যেন সে নিজের চুল ঠিক করছে। গ্যাস ল্যাম্পের আলোটা যথেষ্ট উজ্জ্বল না। ক্লাইন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য খুব স্বাভাবিক ভঙ্গিতে একটা অজুহাত দিল। সে নিচু হয়ে চিঠিটা তুলে নিল এবং সেটার ওপর একবার চোখ বুলিয়ে নিল। মিস্টার হর্নেকিস, এটা তো ডেক্সটার গুডেরিয়ানের কাছ থেকে আসা চিঠি। সে বুঝতে পেরে মাথা নাড়ল এবং একটা ড্রয়ার টেনে সেখান থেকে লেটার ওপেনার বের করে নিল। নাইট হক্সদের নিয়ম অনুযায়ী যদি চিঠির ওপর কোনো স্পষ্ট আর সঠিক প্রাপকের নাম লেখা থাকে, তবে রোজান আর বাকি ক্লার্করা চিঠিটা সরাসরি সেই ব্যক্তিকেই দিয়ে দেয়। আর যদি প্রাপক বেনামি হয় বা কোনো অজানা নাম থাকে, তবে সেটা ডানের হাতে তুলে দেওয়া হয়। এরপর সে আশেপাশে খোঁজখবর নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে। ক্লাইন খুব সাবধানে চিঠিটা খুলল এবং ভেতর থেকে কাগজের টুকরোটা বের করে আনল। সে দ্রুত কাগজটা ভাঁজ খুলে পুরোটা পড়ে নিল। সে বুঝতে পারল যে অ্যাসাইলামের ডাক্তার ডেক্সটার আজ দুপুর 2টোর সময় খুব জরুরি একটা মিটিংয়ের অনুরোধ করেছে। সে কি তবে টেলিপ্যাথিস্ট ফর্মুলাটা পেয়ে গেছে, নাকি এটা অন্য কোনো বিষয়? ক্লাইন হাতের চিঠিটা তুলে ডানের দিকে তাকাল। ক্যাপ্টেন, আমার ওই ইনফর্মার যে সাইকোলজি অ্যালকেমিস্টসের সাথে যুক্ত, সে আজ দুপুর 2টোয় আমার সাথে দেখা করতে চায়। সে কি আর কিছু বলেছে? ডান এমনভাবে জিজ্ঞেস করল যেন সে এরকম কিছুরই প্রত্যাশা করছিল। না, ক্লাইন মাথা নেড়ে জানাল। ডান কিছুক্ষণ চিন্তা করল, তারপর বেশ গম্ভীর গলায় বলল, আপাতত লিওনার্ডকে বলো চ্যানিস গেটের ওপর নজর রাখতে। আমি তোমার সাথে যাব আর কোথাও একটা লুকিয়ে থাকব। দেখা করার জন্য এরকম জরুরি অনুরোধ অনেক সময় ফাঁদও হতে পারে। আমি এরকম অনেক ঘটনার কথাই শুনেছি। তাছাড়া যদি সত্যি গুরুত্বপূর্ণ কিছু হয়ে থাকে, তাহলে আমরা খুব দ্রুত ব্যবস্থাও নিতে পারব। ক্যাপ্টেন, আপনি আসলেই অনেক অভিজ্ঞ আর সবচেয়ে নির্ভরযোগ্য, বিশ্বস্ত একজন ক্যাপ্টেন যার কোনো স্মৃতিভ্রমের সমস্যা নেই, বিশেষ করে যখন আমাদের কোনো সিরিয়াস কাজ করতে হয়। ক্লাইন সাথে সাথেই মাথা নেড়ে সম্মতি জানাল। ঠিক আছে। দুপুর 2টো বাজে জউটল্যান্ড স্ট্রিট শুটিং ক্লাবের ছোট 9 নম্বর শুটিং রেঞ্জের ভেতরে। ক্লাইন বুলেটের গর্তে ভরে থাকা টার্গেটটার দিকে তাকাল, তারপর অস্বস্তিতে ভুগতে থাকা ডাক্তার ডেক্সটার গুডেরিয়ানের দিকে চোখ ফেরাল। কি এমন ঘটেছে যে তুমি এত তড়িঘড়ি করে হাউন্ড পাবে ভাড়াটে লোকদের খুঁজতে গিয়েছিলে? শুধুমাত্র এভাবেই হাউন্ড পাবের মালিক রাইট চিঠিটা নিজের কাছে না রেখে ক্লাইনের এসে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা না করে সরাসরি ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির কাছে পৌঁছে দেবে? ডেক্সটার ক্লাইনের চেহারার অভিব্যক্তি আর বডি ল্যাঙ্গুয়েজ পর্যবেক্ষণ করল, তারপর খুব নিচু স্বরে বলল, আমি ইদানিং হুড ইউজেনকে একটু অস্বাভাবিক দেখছি। হুড ইউজেন হল মেন্টাল অ্যাসাইলামের সেই রোগী যে ডেক্সটারকে সাইকোলজি অ্যালকেমিস্টসের সাথে যুক্ত করেছিল। সে ঠিক কী ধরনের অস্বাভাবিক আচরণ করেছে? ক্লাইন তার পেশাদারিত্ব বজায় রেখেই জোর দিয়ে জানতে চাইল। ডেক্সটার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, যেন সে অবশেষে কোনো একটা ভরসার জায়গা খুঁজে পেয়েছে। সে খুব ভেবেচিন্তে শব্দচয়ন করে বলল, মনে হচ্ছে সে সত্যি সত্যিই পাগল হয়ে গেছে। সত্যিই পাগল হয়ে গেছে? ক্লাইন অবাক হয়ে জিজ্ঞেস করল। হুড ইউজেন কি নিজের মানসিক ক্ষমতা বাড়ানোর জন্য অসুস্থতার ভান করে মেন্টাল অ্যাসাইলামে ঢোকেনি, যাতে সে অন্য রোগীদের প্রভাবিত করতে পারে? সে কি সত্যিই অসুস্থ হয়ে গেছে? একদম সত্যিকারের পাগলামি? আমার তো তাই মনে হচ্ছে। ডেক্সটার চিন্তিত হয়ে পায়চারি করতে করতে বলল, আগে আমি তার সাথে খুব স্বাভাবিকভাবেই কথা বলতে পারতাম, আর কিভাবে আমার বিয়ন্ডার ক্ষমতাগুলো সঠিকভাবে ব্যবহার করতে হয় সে ব্যাপারে তার কাছ থেকে নির্দেশনা পেতাম। কিন্তু গত কয়েকদিনে তার চিন্তাভাবনা আর অবস্থা সত্যিই খুব অদ্ভুত হয়ে গেছে। আমি তার সাথে প্রায় কোনো যোগাযোগই করতে পারছি না। সে এখন আমার অন্যান্য রোগীদের মতোই হয়ে গেছে, যদিও এর ফলে আমি টেলিপ্যাথিস্ট ফর্মুলাটা জোগাড় করতে পেরেছি। কিন্তু আমি বুঝতে পারছি না এটা আসল নাকি নকল। আমার ভয় হচ্ছে যে এর ফলে হয়তো এমন কিছু পরিবর্তন ঘটতে পারে যা আর নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাতে কিছু যায় আসে না। একজন সিয়ার হিসেবে এমন একজন সিয়ার যার ওই ধূসর কুয়াশার ওপরে রহস্যময় জগৎটার সাথে যোগাযোগ আছে, আমি ঠিকই বের করে ফেলতে পারব এটা আসল নাকি নকল। ক্লাইন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল, তারপর ভুরু কুঁচকে জিজ্ঞেস করল,
অস্বাভাবিক হয়ে যাওয়ার আগে সে কি কারো সংস্পর্শে এসেছিল? শুধু অন্যান্য রোগীদের সাথেই। তবে আমি সেটার পুরোপুরি নিশ্চয়তা দিতে পারব না। আমি তো সারাদিন অ্যাসাইলামে থাকি না। আমারও তো বিশ্রামের জন্য সময়ের প্রয়োজন হয়, ড্যাক্সটার বেশ গম্ভীর মুখে বলল। ক্লাইন এমনভাবে মাথা নাড়ল যেন এটা খুব সাধারণ একটা ব্যাপার। চিন্তা করো না, আমি গোপনে তোমাকে রক্ষা করার জন্য কাউকে পাঠাবো। হু ডিউজেন কার কার সংস্পর্শে এসেছে সেটা তোমার যত দ্রুত সম্ভব খুঁজে বের করা উচিত। তাছাড়া তোমাকে খুব সাবধানে থাকতে হবে, সে হয়তো তোমার পরীক্ষা নিচ্ছে। তোমার উচিত ব্যাপারটা সাইকোলজি অ্যালকেমিস্টসের সদস্যদেরকেও জানানো এবং দেখা যে তোমার সংগঠনের উচ্চপদস্থ ব্যক্তিরা এ ব্যাপারে কিরকম প্রতিক্রিয়া দেখায়। ঠিক আছে, ড্যাক্সটার তার সোনালি ফ্রেমের চশমাটা ঠিক করে নিল আর একজন স্পেকটেটরের মতো নিজের শান্ত ভাবটা ফিরে পেল। এরপর সে পকেট থেকে একটা কাগজের টুকরো বের করে ক্লাইনের হাতে তুলে দিল। এটা হলো টেলিপ্যাথিস্ট পোষণের ফর্মুলা, তবে আমি এটার সত্যতার কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমরা এটা যাচাই করে নেব। ক্লাইন উত্তরে একটু হাসল। সে ওখানেই কাগজের ভাঁজটা খুলল এবং সেটার দিকে তাকাল। মূল উপাদান: একটা পূর্ণবয়স্ক রেইনবো স্যালামেন্ডারের সম্পূর্ণ পিটুইটারি গ্ল্যান্ড, 10 মিলি ফার্সম্যান র্যাবিটের স্পাইনাল ফ্লুইড। সহায়ক উপাদান: চেস্টনাট স্পোর 5 গ্রাম, ড্রাগন টুথ ঘাসের গুঁড়ো 8 গ্রাম, পিওর হোয়াইট এলফ ফ্লাওয়ারের 3টে পাপড়ি, বিশুদ্ধ পানি 100 মিলি। অসাধারণ, ক্লাইন প্রশংসা করল। সে কাগজের টুকরোটা ভাঁজ করে তার টাক্সেডোর ভেতরের পকেটে ঢুকিয়ে রাখল। আরও কয়েকটা কথা আদান প্রদান করার পর এবং ড্যাক্সটার যে কণ্ঠস্বরগুলো শুনতে পাচ্ছিল সেগুলো কমে এসেছে এটা নিশ্চিত হওয়ার পর ক্লাইন তাকে বিদায় জানাল। সে খুব সাবধানে নাইটহক্সদের জন্য সংরক্ষিত শুটিং রেঞ্জের দিকে এগিয়ে গেল। ডান স্মিথ ভেতরে অপেক্ষা করছিল। ক্যাপ্টেন ইনফর্মার আমাকে টেলিপ্যাথিস্ট ফর্মুলাটা দিয়েছে পোষণের পার্শ্বপ্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করতে তাকে সাহায্য করার জন্য ধন্যবাদ হিসেবে, কিন্তু সে এই পোষণের সত্যতা সম্পর্কে নিশ্চিত না। ক্লাইন বেশ কঠোর একটা অভিব্যক্তি নিয়ে কাগজের টুকরোটা ডানের হাতে তুলে দিল। তাছাড়া সে অন্য একটা বিষয়েও কথা বলেছে। হু ডিউজেনকে নিয়ে উদ্বেগের কথাগুলো শোনার পাশাপাশি ডান ফর্মুলাটাও পড়ে নিল। এরপর সে মাথা নাড়ল। আমি এখনই মেন্টাল অ্যাসাইলামের উপর নজরদারি করার জন্য লোক নিয়োগ করছি। এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে তোমার কোনো পেশাদার ট্রেনিং নেই, তাই তোমার এতে অংশ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি ফিরে যাও আর চেনিস গেট পাহারা দাও। এ কথা বলেই সে ক্লাইনের চোখের দিকে খুব গভীরভাবে তাকাল এবং বলল, আমরা যদি এই ফর্মুলাটার কথা বিবেচনায় নিই তবে তোমার আর কোনো কৃতিত্ব অর্জন করার প্রয়োজন নেই। তুমি পরীক্ষায় পাশ করার পর সরাসরি ক্লাউন পোষণটা পেয়ে যাবে।